শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা নারী। রাজনীতিতে যার উত্থান পতন দুইই ছিল নাটকীয়তায় মোড়া। ১৯৮১ সালে শেখ হাসিনা যখন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন, তখনও তিনি ভারতে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। ৭৫ সালে এক সামরিক অভ্যুত্থানে সপরিবারে দলটির শীর্ষ নেতা ও বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার পর কোণঠাসা অবস্থানে পড়া আওয়ামী লীগকে ভাঙনের মুখ থেকে বাঁচাতে নেওয়া হয় এই সিদ্ধান্ত। দলীয় নেতা হবার ২ মাস পর দেশে ফেরেন শেখ হাসিনা। বিশ্লেষকরা বলছেন, এরশাদ সরকারের আমলে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা এবং জনসাধারণের সাথে মিশে যেতে পারার মতো দিকগুলো দলের বাইরেও তাকে গ্রহণযোগ্যতা এনে দেয়। ১৯৯১ সালের নির্বাচনে জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী থাকলেও হেরে যায় আওয়ামী লীগ। দেশের প্রথম বিরোধী দলীয় নারী নেত্রী হন শেখ হাসিনা। ১৯৯৬ সালে নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি এবং মেয়াদ পূর্ণ করে ২০০১ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার সংঘাতহীনভাবে ক্ষমতা হস্তান্তর করেন। সেই নির্বাচনে হেরে সংসদের বিরোধী দলীয় নেত্রী থাকার সময় ২০০৪ সালে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলার শিকার হন শেখ হাসিনা। এই ঘটনার ২ বছর পর বিএনপি সরকারের মেয়াদ ফুরিয়ে এলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ নিয়ে অনড় অবস্থান নেয় আওয়ামী লীগ। এর ফলে সৃষ্ট রাজনৈতিক সহিংসতার জের ধরে ২০০৭ সালে জারি করা হয় জরুরি অবস্থা। সে সময় আলোচনায় আসে -2 ফর্মুলা। চাঁদাবাজির এক মামলায় দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথম এবং সেই একবারই গ্রেফতার হয়ে জেলে যান শেখ হাসিনা। পরের বছর আয়োজিত নবম জাতীয় নির্বাচনে ২/৩ আসন নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তবে তার দায়িত্ব নেওয়ার কয়েক মাস পরেই ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত একটি হত্যাকাণ্ডের ঘটনা, বিডিআর বিদ্রোহ, যেখানে হত্যা করা হয় ৫৭ জন সেনা কর্মকর্তাকে। ওই ঘটনায় সরকার ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার ভূমিকা নিয়ে নানা বিতর্ক রয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ শুরু করে। অভিযুক্তদের মধ্যে আলোচিত ছিলেন জামায়াতে ইসলামের তৎকালীন শীর্ষ নেতারা। ২০১৩ সালের ৫ই মে ১৩ দফা দাবিতে রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নিয়ে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলাম। যৌথ বাহিনীর অভিযানে বল প্রয়োগে খালি করা হয় সেই এলাকা। ২ দিনব্যাপী সহিংসতায় ২৮ জনের মৃত্যুর কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যদিও পরবর্তীতে বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে এর সংখ্যা আরও বেশি বলে উঠে এসেছে। এছাড়াও ২০১৮ সালে ছাত্রদের নিরাপদ সড়ক ও প্রথম দফার কোটা আন্দোলন দমন করা হয়। বিশ্লেষকদের মতে ২০২৪ সালে দ্বিতীয় দফায় শুরু হওয়া কোটা আন্দোলনেও একই প্রক্রিয়া অনুসরণের চেষ্টা করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানো হয় জাতিসংঘের হিসাব মতে, যেখানে প্রাণ হারান ১৪০০ মানুষ। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। ৫ই অগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। তবে শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচকদের সবচেয়ে বড় অভিযোগ হল তিনি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন, আর তা করার প্রথম ধাপ ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর বাংলাদেশে আয়োজিত ৩টি নির্বাচন নিয়েই ছিল তুমুল সমালোচনা ও বিতর্ক। ২০১৪ সালের একতরফা নির্বাচন, ২০১৮ সালে নির্বাচনের আগের রাতেই ব্যালট পেপারে সিল মারা এবং সবশেষ ২০২৪ সালে ডামে প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচন করার অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, যার নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা। এছাড়াও বিচার বহির্ভূত গুম, খুন ও বিরোধী মত ও দলের ওপর দমনপীড়নের নানা অভিযোগ উঠেছে শেখ হাসিনা সহ সে সময়কার ক্ষমতাসীনদের বিরুদ্ধে। একদিকে এসব বিষয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দেশের মানুষের মধ্যে যেমন ক্ষোভ জমেছে, অন্যদিকে পদ্মা সেতু এবং মেট্রো রেলের মতো অবকাঠামোগত উন্নয়নের জন্য অনেক প্রশংসাও পেয়েছেন তিনি। যদিও এসব প্রকল্পসহ বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতিরও অভিযোগ রয়েছে তার সরকারের বিরুদ্ধে। তবে সবশেষ যে মানবতাবিরোধী অপরাধে তিনি অভিযুক্ত হয়েছেন, সেখান থেকে কি তার রাজনীতিতে ফেরার কোনো সুযোগ আছে? সমালোচকদের মতে ৭৬ বছর বয়সী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৪৪ বছর ধরে শীর্ষ নেতৃত্বে থাকা শেখ হাসিনার সবশেষ শাসনামলে নেওয়া নানা সিদ্ধান্তের কারণেই হুমকির মুখে পড়েছে দলটি। ইতোমধ্যেই কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপের দাবিও তুলেছেন বিরোধীদের অনেকে।